আজকে যে সিপিএম এত বড় বড় কথা বলে, যে প্রতিকুর রহমান নীতি আদর্শের কথা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সবসময় বলে এসছে, সেই নীতি আদর্শকে কম্প্রোমাইজ করে আজ যদি তিনি তৃণমূল জয়েন করেন, তাহলে বোঝা গেল যে সেই নীতি আদর্শের কথা যেটা বলে এসেছিলেন তার কোনো ভ্যালু নেই, তার সাথে কম্প্রোমাইজ করলেন। এবং সিপিএম তো বরাবরই কম্প্রোমাইজ করেছেন। আজকে যে তৃণমূলের নিন্দা করেন তারা সামনে, আবার সেই তৃণমূলকে সাহায্য করেন বি টিম হিসেবে হিন্দু ভোট কেটে। সুতরাং তাদের নীতি আদর্শ বলতে কোনো কিছু যে নেই, সেটা বাংলার মানুষ ৩৯ বছর পর বুঝেছে। তাই আজকে বিধানসভায় দাঁড়িয়ে একটিও বিধায়ক নেই এই দল থেকে, এই কারণের জন্য। কারণ তাদের নীতি আদর্শ হচ্ছে সাময়িক, যেমন যে পজিশন সেই মতো জলের মতো ওই গ্লাসে যেরকম ধারণ করে জল, তাদের সেরকমই। প্রতিকুর রহমানও সেটা বলেছেন, যেটা বলে এসছেন সেটা এখন নীতি আদর্শ কমপ্লিটলি কম্প্রোমাইজড। প্রতীকের মূলত ক্ষোভ হচ্ছে মোহাম্মদ সেলিমের এগেনস্ট, এবং সেলিমকে এই প্রশ্ন করায় তিনি সংবাদমাধ্যমের উদ্দেশ্যে কলার খোসা দেখাচ্ছেন, এত উত্তর। দেখুন, এটা তাদের পার্টির ব্যাপার, কিন্তু আমরা তো সবাই আইডিওলজি নিয়ে আমরা একটি রাজনীতি করি। এবং প্রতিকুর রহমান যে দল থেকে এসেছেন এবং যেভাবে উনি নীতি আদর্শের কথা এতদিন বলে গেছেন, তিনি নিশ্চয়ই তারও অনেক সমর্থক আছে, কিন্তু সেই সমর্থকদের উনি চিট করলেন। উনি যে কথাগুলো বলে এসছেন ওনার সংবাদ মাধ্যমেও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি দেখেছি, উনি নীতি আদর্শের কথা বলে গেছেন, কিন্তু যে দলকে সবসময়তে নীতি আদর্শের কথা বলে উনি ছোট করেছেন, সেই দলেই আজকে উনি যোগ দিতে যাচ্ছেন একটি টিকিট পাওয়ার জন্য বা কিসের জন্য? যারা যে চোরের দলের কথা বলেছেন, আজকে হতে পারে তার মোহাম্মদ সেলিমের সাথে হয়তো বনছে না বা অন্য কোনো কারণ হতে পারে, তাই বলে নীতি আদর্শ বা দলের সাথে গদ্দারি করা, আমি জানি না। আমি এই রাজনীতিতে শিখিনি কোনোদিন, যতটুকুনি জানি রাজনীতি, আমি এটার সাথে সহমত হতে পারি। আর সেলিম এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কলার খোসা দেখাচ্ছেন, এত উদ্ধত। দেখুন, আজকে বাম বা লেফট তারা যে উদ্ধত্ত দেখিয়েছে বাংলার মানুষকে, আজকে বুদ্ধদেব বাবুও তো বলেছেন আমরা 235 ওরা 30, কথা শুনবো কেন? তো উদ্ধত্ত তো সেলিম বাবুর একদিনে হয়নি, দলটাই 34 বছর ধরে উদ্ধত্ত দেখিয়েছে। কিন্তু শেষ কথা তো উদ্ধত বা কত আপনার স্ট্রেন্থ বা আপনার কত পলিটিক্যাল স্ট্রেন্থ, আপনার কত গুন্ডা, আপনার কত কি বলবো টাকা, এগুলো তো কথা বলে না। শেষ কথা তো জনতা জনার্দন বলে, সেটাই বলেছে পশ্চিমবঙ্গের মানুষ। এবং সেই কারণে আজকে মোহাম্মদ সেলিম এবং তার লেফট আজকে শূন্য থেকে মহাশূন্যের দিকে। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এবং রিঙ্কু মজুমদারের সঙ্গে সরাসরি কথা বলে আমরা জানলাম তিনি 3টি আসনে সিভি দিয়েছেন বিজেপির প্রার্থী হওয়ার আশা নিয়ে বিধানসভা ভোট। এবং এই প্রসঙ্গে তার সঙ্গে কথা বলার সময় তিনি তা কনফার্ম করেন যে 31শে জানুয়ারি তিনি বীজপুর, রাজারহাট নিউ টাউন এবং মেদিনীপুর আসনের জন্য তিনি সিভি দিয়েছেন। এবং এই প্রসঙ্গে কথা বলতে বলতে তিনি বললেন যে আমি লোক মারফত সিভি পাঠিয়েছি, কারণ দুদিন গিয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আমি দেখা পাইনি। বিষয়টা আমার ভালো লাগেনি। আমি 2013 থেকে বিজেপি করি, রাজ্য সভাপতি আমার সাথে দেখা করলেন না পর্যন্ত, আমি বাধ্য হলাম লোক মারফত সিভি দিতে। এবং তিনি দলের প্রতি বেশ অসন্তুষ্ট। কিভাবে দেখছেন? দেখুন, আমি আলাদা করে এই বিষয়ে কিছু বলতে চাই না। তিনিও একজন কার্যকর্তা, মহিলা মোর্চাতে তিনি বহুদিন কাজ করেছেন এবং তার সেই অধিকার আছে সিভি দেওয়ার। আজকে আমাদের যদি একজন কার্যকর্তা হিসেবে আমাদের যদি সেই ইচ্ছে থাকে জনপ্রতিনিধি হওয়ার, তারও সেই ইচ্ছে থাকতেই পারে, সেটা গণতান্ত্রিক অধিকার তার। আজকে দিলীপ বাবুর স্ত্রী বলে তিনি দাঁড়াবেন না বা দাঁড়ানোটা বা সিভি দেওয়াটা যে অন্যায়, সেটা তো আমরা বলতে পারি না। বাকি যে বিষয়টা উনি দেখা পাননি বা ওনার কি বিষয়, সেটার বিষয়ে আমার মনে হয় আমার কমেন্ট করা উচিত। হ্যাঁ, এই যে অংশটা যে দিলীপ ঘোষের স্ত্রী হওয়ার পর থেকে দলে তাকে সাপ্রেস করছে একটা উইং, এবং রাজ্য সভাপতি পর্যন্ত দুদিন এসে তার সঙ্গে দেখা করলেন না, এই দলের একাংশ সাপ্রেস করছে দীর্ঘদিন দিলীপ ঘোষের স্ত্রী হওয়ার অপরাধে।
এটা আপনারা কিভাবে দেখবেন? আপনি দীর্ঘদিন আমি সহসভাপতি, আমি সাধারণ এটাতে সম্পাদক। রাজি নই। আমার মনে হয় কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কারণ আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদা অত্যন্ত কি বলবো অ্যাপ্রোচেবল একজন মানুষ, অত্যন্ত অ্যাপ্রোচেবল, এবং উনি প্রচন্ড ব্যস্ত, স্বাভাবিক। আর 1-1.5 মাস বাকি বিধানসভা ভোট, সেখানে তো তাকে মাঠে ময়দানে সব জায়গায় থাকতেই হচ্ছে। কিন্তু আমার মনে হয় এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা আমাদের দল যেভাবে চলে আর কি, সেটা খুব তাড়াতাড়ি সেটা মিটিয়ে নেওয়া যায়। আমার দিক থেকে শেষ প্রশ্ন, আপনার দীর্ঘদিনের কলিগ বিষ্ণুপ্রসাদ শর্মা, আজকে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি তিনি রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হয়ে পর্যন্ত 24-এ লড়েছিলেন। তিনি বিভিন্ন সময় পাহাড়ের একটা বিশেষ দাবিতে বিজেপির দলীয় লাইনের বাইরে তিনি একাধিক সময় সরব হয়েছেন। আজ তৃণমূল কংগ্রেসে যোগদান কার্শিয়াংয়ের বিধায়কের, এটা আপনারা কিভাবে দেখেন? বিষ্ণুপদ শর্মা আমাদের অত্যন্ত কাছের এবং সম্মানীয় বিধায়ক, এবং আজকে উনি যখন চলে গেলেন আমার স্পেশালি সত্যি মন খারাপ, কারণ উনি আমার যথেষ্ট কাছের বন্ধু ছিলেন, অনেক গল্প হতো। ওনার শরীরটাও কয়েক মাস ধরে খুবই খারাপ, কিন্তু আজকে যেভাবে উনি আইডিওলজির কম্প্রোমাইজ করলেন, যে কথাগুলো বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে কার্শিয়াংয়ের মানুষের জন্য, পাহাড়ের মানুষের জন্য যে দাবি তুলেছিলেন তৃণমূলের কাছে, আজকে সেই তৃণমূলই আপনি জয়েন করলেন। কোথাও বোধহয় আপনার আইডিওলজি আপনার কাছে ইম্পর্টেন্ট নয়, এটাই প্রমাণ হয়ে গেল। আজকে যে দাবিগুলো আপনি রেখেছিলেন, সেই দাবি কি আপনাকে তৃণমূল দেবার কথা বলেছে? এত ড্রপ অফ আ হ্যাট কেউ যদি দল ছেড়ে চলে যায়, সে বিষ্ণুপদ শর্মাই হোক আর প্রতিকূল রহমানই হোক, আমাদের মতো কর্মীদের কাছে, কার্যকর্তার কাছে এটা অত্যন্ত লজ্জার, কষ্টের। আমরা কোনোদিন আমাদের আইডিওলজির সাথে কম্প্রোমাইজ করতে পারবো না, আমরা এই শিক্ষা পাই। তামিলনাড়ুর ক্ষেত্রে জাজমেন্ট দেওয়ার সময় আজকে সিজেআই সুপ্রিম কোর্টে তিনি একেবারে দান খয়রাতির বিরুদ্ধে সরব হলেন। তিনি বললেন যে সারা দেশে বিভিন্ন রাজ্য সরকার যাদের রাজস্ব ঘাটতি চলছে, তাদের স্কুল তৈরি হচ্ছে না, হাসপাতাল তৈরি হচ্ছে না, তারা দান খয়রাতি করে যাচ্ছেন। এই দান খয়রাতি বন্ধ হওয়া উচিত, নতুন করে ভেবে দেখা উচিত, পর্যালোচনা করা উচিত। এটা দেশের অর্থনীতির ক্ষতি করছে। এই যে সিজিআই এর মন্তব্য, যে সময় এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথীতে আমরা দেখলাম দীর্ঘ লাইন, আমি সম্পূর্ণভাবে সহমত সিজেআই এর সাথে। কারণ আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং টিএমসির সরকার 15 বছর ধরে কোনো ইউনিভার্সিটি, ব্রিজ, রাস্তা, মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কিচ্ছু হলো না। আমাদের স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকার রিক্রুটমেন্টে সমস্ত কিছু কন্ট্রাকচুয়ালি চলছে, সমস্ত জায়গায় দুর্নীতি। 15টা বছর উনি শুধু ভোট কিনে গেলেন, এবং এই 1.5 মাস আগে, ভোটের আগেও উনি আমাদের ট্যাক্সের টাকায় আবার 1500 টাকার যুব সমাজ, যাকে শেষ করে দিয়েছেন উনি, ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়ে আজকে যুব সমাজ চলে গেছে অন্য রাজ্যে। আজকে পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রম, আজকে একদিকে আরজিকর, একদিকে দুর্গাপুর, প্রতিদিন মহিলাদের উপর আক্রমণ, অত্যাচার, কোনো বিচার নেই, কোনো চার্জশিট নেই। সেখানে 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের সশক্তিকরণের কথা উনি বলছেন। তাই এটা যেটা সিজিআই বলেছেন, এটা কমপ্লিটলি আমি সহমত। আগে মানুষের জন্য ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপিটাল ডেভেলপমেন্ট দেখে তারপরে আজকে এই টাকাগুলো নয়-ছয় করা, আমার মনে হয় এগুলো ইটস হাই টাইম, যেটা কোনো একটা ভার্ডিক্ট আসুক যে এইভাবে করা যাবে না। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে যাচ্ছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের কাছে, যে আপনারা তো ইতিমধ্যেই বলেছেন যে আপনারা ক্ষমতায় এলে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেবেন, বা সারা দেশ জুড়ে বিজেপির বিভিন্ন রাজ্য সরকার তারাও লাডলি বাহিনী সহ একাধিক যোজনায় বা ভাতায় টাকা দেয়। সিজিআই সেটাই বলেছেন যে ভাতা দেবেন, অথচ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে না, এইটা চলবে না। ভাতা দেবেন, অবশ্যই দেবেন, কিন্তু তার আগে ইউনিভার্সিটি বানান। বিভিন্ন ধর্মের যে রাজনীতি করেন, আজকে মুসলিম মেয়েদের জন্য ইউনিভার্সিটি নেই, আজকে শিখ আমাদের যে
যে ল্যাঙ্গুয়েজ শিখরা পড়ে তার জন্য কোনো ইউনিভার্সিটি নেই। আজকে আমাদের আদিবাসী যারা তাদের জন্য ইউনিভার্সিটি নেই। স্কুল 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বেসিক যে শিক্ষার ব্যাপারটা সেটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আপনি কিছু করবেন না, শুধু 1,500 টাকার শুধু ভোট কিনবেন, সেটা সিবিআই মানা করেছে। আমাদের রাজ্যে তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও হচ্ছে, ইন্ডাস্ট্রিও আসছে, চাকরিও দেওয়া হচ্ছে, আর তার সাথে সাথে 2,500-3,000 টাকার লাডলি বেহেনা আর এই ধরনের অনুদানও দেওয়া হচ্ছে। তাই দুটোকে কিন্তু করতে হবে। এই মমতা ব্যানার্জির মতো শুধু ভোট কিনে যাব সেই রাজনীতি কিন্তু চলবে না। আর আমি সহমত সিজে আসে। থ্যাংক ইউ।